স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। দেশেই তৈরি হবে বিশ্বমানের প্রযুক্তি পণ্য, নিজস্ব সফটওয়্যারে চলবে ব্যাংক, বিমা, কলকারখানা, অফিস, আদালত এবং গুগল সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজের সুবিধা পাবে দেশি উদ্যোক্তারা। এই লক্ষ্যেই তৈরি হচ্ছে হাইটেক পার্ক। তবে বিশেষজ্ঞদের মত, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি না হলে আগ্রহী হবেন না উদ্যোক্তারা। আর আইসিটি প্রতিমন্ত্রী বলছেন অচিরেই হাইটেক পার্কগুলো হবে ডিজিটাল অর্থনীতির প্রাণ। আজ আমরা আলোচনা করব হাইটেক পার্ক নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের পরিচালক সৈয়দ আলমাস কবির এবং ইস্টার্ন ব্যাংকের আইটি প্রধান ওমর ফারুক খন্দকার। আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। 2021 সালের মধ্যে আইসিটি খাত থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে হাইটেক ও আইটি পার্ক। এসব পার্কে থাকবে সফটওয়্যার, হার্ডওয়্যার, আউটসোর্সিং, বায়োটেকনোলজি সহ গবেষণা প্রতিষ্ঠান। পরিকল্পনা অনুযায়ী 16টি হাইটেক পার্কের 4টির অবকাঠামো নির্মাণ কাজ চলছে। এর মধ্যে পুরোদমে কাজ চলছে 350 একরের বঙ্গবন্ধু হাইটেক সিটির। এখানে বিনিয়োগে থাকছে কর অব্যাহতি ও আমদানি শুল্ক মকুব সহ বিশেষ সুবিধা। তবে নীতিমালার বেশ কিছু শর্ত নিয়ে রয়েছে অভিযোগ। বলা আছে আমি রপ্তানি করলে এটার মধ্যে সুযোগ সুবিধাটা পাবো, দেশের বাজারে বিক্রি করলে পাবো না। ফলে আমি দেশের বাজারটা অন্যের জন্য আমদানি নির্ভর করে রেখে দিচ্ছি। ইকোসিস্টেম হাইটেক পার্কের অনুকূলে না দাঁড় করাই, তাহলে ওই হাইটেক পার্ক আমার জন্য ব্যবহার করাটাই কঠিন হয়ে যাবে। হাইটেক পার্ক তৈরির পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। টেকনোলজির ক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে যে নিউ টেকনোলজি কী আসতেছে, সেটা আমি কতটুকু অ্যাডাপ্ট করতে পারতেছি, আমি কতটুকু স্কিলস ডেভেলপ করতে পারতেছি, দ্যাট উইল বি মাই অ্যাচিভমেন্ট, এবং আমি এটা দিয়েই আমি ফরেন কারেন্সি আর্ন করবো আর কি। আইসিটি প্রতিমন্ত্রী জানালেন, বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। 10 বছরে সব পার্কের নির্মাণ শেষ হবে বলেও জানান তিনি। যশোরেও কাজ করছে এবং কালিয়াকৈরেও কার্যক্রম শুরু করেছে। তো আমরা খুবই আশাবাদী, যেভাবে আমরা দেশে এবং বিদেশি বিভিন্ন আইটি কোম্পানির সাড়া পাচ্ছি, তাতে করে আগামী 10 বছরে এই আইটি পার্কগুলো আমরা সম্পূর্ণ ফাংশন করতে পারব। কালিয়াকৈরের হাইটেক পার্কটি পুরোপুরি চালু হলে এখানে কর্মসংস্থান হবে প্রায় 70,000 মানুষের। এখানে উৎপাদিত হার্ডওয়্যার ও সফটওয়্যার রপ্তানি করে আয় হবে বৈদেশিক মুদ্রা। তবে এসব হাইটেক পার্কের অবকাঠামো দ্রুত নির্মাণ করার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু হাইটেক সিটি, কালিয়াকৈর, গাজীপুর। শুরু করছি আলোচনা। সৈয়দ আলমাস কবির এবং ওমর ফারুক খন্দকার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। জনাব কবির, প্রথম প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি। আমরা প্রতিবেদনে বলছি যে নতুন যে হাইটেক পার্কগুলো হচ্ছে এবং এটার মূল লক্ষ্য হচ্ছে 2021 সালের মধ্যে যখন এগুলো বাংলাদেশে তৈরি হয়ে যাবে এসব হাইটেক পার্ক, তখন এখান থেকে আইসিটি খাত থেকে $5 বিলিয়ন আয় এটা লক্ষ্যমাত্রা করা হচ্ছে এবং এইখান থেকে এই পার্কগুলো থেকে প্রায় 70,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় একজন উদ্যোক্তা হিসাবে আমরা সঠিক পথে রয়েছি কিনা? হ্যাঁ, অবশ্যই। আমাদের যে সফটওয়্যার নিয়ে আমাদের যে চিন্তাভাবনা এবং সফটওয়্যার রিলেটেড যে সার্ভিসেসগুলো, সেটা আমরা ভালোভাবেই আমরা সেভাবে আমরা টার্গেট একটা সেট করেছি 2021 সালের মধ্যে, যেটা আপনি বললেন। এবং সেটার জন্য যে আনুষঙ্গিক যে সাপোর্টগুলো গভর্নমেন্ট থেকে, যেমন হাইটেক পার্ক তৈরি করা, সফটওয়্যার টেকনোলজি পার্ক তৈরি করা এবং স্টুডেন্টদের জন্য আইসিটি ইনকিউবেটর তৈরি করা, সো সেগুলো নিয়ে কাজ চলছে। আমাদের সরকার যে হাইটেক পার্ক অথরিটি আছে আমাদের, তারা কাজ করে যাচ্ছেন। আপনি জানেন যে এই সব টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এবং ইনকিউবেটর মিলিয়ে এরকম 28টা প্রকল্প কিন্তু আসলে হওয়ার কথা সব মিলিয়ে। এই মুহূর্তে আমরা ঢাকায় কারণ বাজারে যে টেকনোলজি পার্ক আমরা দেখছি, সফটওয়্যার টেকনোলজি পার্ক, সেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। কিছু কিছু কোম্পানি ওখানে অলরেডি তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। যশোরের যে হাইটেক পার্ক, সেটার কাজ একেবারেই শেষের পথে। আগামী হয়তো 2-3 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে, সরকারের টার্গেট হচ্ছে 30শে জুনের মধ্যে কাজ শেষ করার। এবং সেখানেও একটা খুব বড় জায়গার একটা ব্যবস্থা থাকবে। 2,30,32,000 স্কোয়ার ফিটের একটা জায়গা পাওয়া যাবে। সো এবং এরপরে শুরু হবে রাজশাহী, ওদিকে সিলেট, এদিকে চুয়েট এবং কুয়েট, চিটাগংয়ে এবং খুলনাতে যে টেকনোলজি ইউনিভার্সিটি আছে, সেখানে ইনকিউবেটর সেন্টার তৈরি করার প্ল্যান করা হচ্ছে। সো এইগুলো আমার মনে হয় বেশ ভালো একটা প্ল্যান। গভর্নমেন্ট থেকে যদি আমরা এরকম সাপোর্ট পাই, আমার মনে হয় উদ্যোক্তারা এই ইনফ্রাস্ট্রাকচারের উপর ভর করে কিন্তু তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। জনাব ওমর ফারুক খন্দকার,
আমরা যখন বলছি যে আইটির কথা, তখন একটা বড় একটা অংশ হচ্ছে আমরা বলি সফটওয়্যারের কথা পাশে, এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা সম্ভাবনা আছে বলছি আমরা, কিন্তু সেই অর্থে যতই বলছি সেই অর্থে কিন্তু বাংলাদেশের সফটওয়্যার এখনো সেই সাড়া ফেলতে পারেনি। আমি এই জন্যই বলছি যে এখনো বাংলাদেশের অফিস আদালতে, ব্যাংকগুলোতে বিশেষ করে দেশি সফটওয়্যার ব্যবহৃত হয় না। এইখানে কি কোনো পলিসি সাপোর্টের প্রয়োজন আছে কি আপনার মনে হয়? এখানে অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে আপনার আমাদের মাইন্ডসেট ইস্যু আছে, আচ্ছা, যে আপনার মানসিকতা, এবং প্লাস আবার আমরা যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার এন্টারপ্রেনিয়র যারা, জি, তাদেরও এখানে কিন্তু অ্যাকচুয়ালি দে নিড টু ইনভেস্ট মোর অন দেয়ার প্রোডাক্ট। কারণ হয় কি যে আমরা তো এখানে যে লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে দিতে হবে আর কি, তাই না? যখন একটা বিদেশি সফটওয়্যার আসছে তখন দ্য ফাংশনালি দে আর অফারিং, আর আমার যে একটা লোকাল সফটওয়্যার অ্যাকচুয়ালি সিমিলার ফাংশনালিটি অফার করতেছে না। কিন্তু তার মানে এই না যে আমার লোকাল সফটওয়্যার চলবে না, কিন্তু যে জিনিসটা হলো যে এখানে ইজ এ চিকেন এগ ইস্যু। আপনি কারণ যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বিজনেস যারা আছেন তারা চিন্তা আমি যে ইনভেস্ট করবো এই রিটার্নটা আমি পাবো কিনা। আবার দ্য সেম টাইম আমরা যে বায়ার যারা আছেন তারা যখন দেখতেছে যে অ্যাকচুয়ালি যে ঠিক কোয়ালিটি পয়েন্ট অফ ভিউ থেকে লোকাল সফটওয়্যার ঠিক আপনার বিদেশি সফটওয়্যারের সাথে ম্যাচ করতেছে না, তখন তারা কস্ট বেশি হলেও কিন্তু আপনার বিজনেস পয়েন্ট অফ ভিউ চিন্তা করে বিদেশি সফটওয়্যার যাচ্ছে। এখানে আমি মনে করি যে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেসের দরকার এবং গভর্নমেন্টের পলিসিরও দরকার আছে এখানে, যে যাতে কিনা আপনাকে লোকাল যে ইন্ডাস্ট্রি আমাদের ডেভেলপ করা দরকার আর কি, সেটা যাতে কিনা আপনার আমরা এইটাকে অপরচুনিটি পাই, লোকাল যারা ডেভেলপ করতেছেন তারা লোকাল মার্কেটটা ক্যাপচার করার জন্য আর কি, সাথে সাথে বিদেশি মার্কেটটা। জনাব কবির, আপনার কি মনে হয় একজন উদ্যোক্তা হিসেবে আপনি কি দেখেন যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে দেশি সফটওয়্যার যারা তৈরি করছেন তারা কিন্তু সেই সুযোগটা পাচ্ছেন না, বা লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখানে? না, নেই। এক কথায় আনসার হচ্ছে নেই। বাট আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আইসিটি প্রতিমন্ত্রী এবং আমাদের যে পরিকল্পনা মন্ত্রী, ওনারা দুজনেই কিন্তু আমাদেরকে কথা দিয়েছেন যে সরকার থেকে পলিসি আসছে যে বাংলাদেশি সরকারি গভর্নমেন্টের টাকায়, ফরেন এডের টাকায় না, আমাদের গভর্নমেন্টের টাকায় যেসব প্রকিউরমেন্ট করা হবে সরকারিভাবে, সেখানে কোনো বিদেশি কোম্পানি পার্টিসিপেট করবে না, সফটওয়্যার কোম্পানি। সেখানে শুধুমাত্র এটা কি মুক্তবাজার অর্থনীতির জন্য ভালো? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, পলিসি এখনো হয়নি, কিন্তু আমরা যেটা চাচ্ছি যে সেইখানে অবশ্যই যাতে পার্টিসিপেট করতে পারবে না এটাও হয়তো বলা ঠিক না, কিন্তু বাংলাদেশি প্রযুক্তিকে প্রেফারেন্স দেওয়া হবে, এটা একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে যে আমাদের যেটা ফারুক ভাই বলেছেন যে মাইন্ডসেটের ব্যাপার, এটা কিন্তু আমাদের যারা ইউজার্স আছেন, এখানে তো আমি কাউকে চাপিয়ে দেওয়া যায় না যে না তোমাকে এই সফটওয়্যারই কিনতে হবে, এটা যে ইউজার সে যেটা ভালো সেটা কিনবে, তাই না? সো সেইখানে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। আমি আপনাদের এখানে একটা প্রোগ্রামের আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের কদিন আগে ফেব্রুয়ারি মাসে সফট এক্সপো হয়েছিল, আপনি হয়তো জানেন, খুব বড় পরিসরে হয়েছিল, এবং ওখানে কিন্তু একটা বড় উদ্দেশ্য ছিল যে লোকাল যারা আইটি ইউজার তাদেরকে দেখানো যে আমাদের এখানেও কিন্তু ভালো ভালো সফটওয়্যার তৈরি হয়। এবং আমরা কিন্তু এমনও দেখিয়েছি যে ব্যাংকে যে কোর ব্যাংকিং সফটওয়্যার, যেটা কোটি কোটি টাকা দিয়ে বাইরের সফটওয়্যার নিয়ে আসা হয় এখানে ব্যাংকে ইউজ হয়, আমাদের লোকালি প্রডিউসড একটা লোকালি মেড একটা ব্যাংকিং সফটওয়্যার সেইটার সমান তালে কাজ করে যাচ্ছে, এবং রিসেন্টলি তারা একটা বিদেশি সফটওয়্যারকে রিপ্লেসও করেছে একটা ব্যাংকে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার মনে হয় এই ধরনের মেলার মাধ্যমে বা এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যারা ইউজার আছেন তাদের মধ্যে কিন্তু এটা জানানো, কনফিডেন্স লেভেল গ্রো করানো যে না, বাংলাদেশি সফটওয়্যার হলে এটা ভালো, কোনো অংশে কম না, এবং হলে তুমি লোকালি সাপোর্টটা পাবে, রেডিমেড সাপোর্ট পাবে, তোমাকে বিদেশ থেকে সাপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না। ধন্যবাদ যারা ফারুক, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। আমরা যখন লোকাল সফটওয়্যার কথা বলি, আমরা কিন্তু একটা কাস্টমার হিসেবে একটা আস্থা এক জায়গায় অভাব থাকে যে এই কোম্পানির সাথে আমি কাজ করবো, কত বছর কাজ করবো, 5 বছর পরে এই কোম্পানি থাকবে কিনা, আমি এরপরও সার্ভিসটা পাবো কিনা, এই একটা বিষয় থাকে। এইটা আসলে সমাধান করা যায়, এটা কিন্তু ইজিলি সলভ করা যায়। কারণ হচ্ছে যে আপনার দিস ইজ এ ফিয়ার। হ্যাঁ, এখানে আমরা এসক্রো যে ব্যাপারটা থাকে, আমরা যখন একটা লোকাল সফটওয়্যার কিনতেছি, যদি আমাদের এসক্রো সিস্টেম আমরা এখানে অ্যাকচুয়ালি ডেভেলপ করি, যে সোর্স কোডটা তাকে আপনাকে ব্যাংকে রাখতে হবে। আচ্ছা, যদি কোনো কারণে আপনার গিয়ে এই সফটওয়্যার কোম্পানি আউট অফ বিজনেস হয়ে যায়, সো দ্যাট আপনার বায়ার সেজন্য আপনার ওই সোর্স কোডের আপনার গিয়ে অ্যাক্সেস পেয়ে সে মডিফাই করতে পারে আর কি। আচ্ছা, এরপরে আলমাস ভাই যেটা বললেন যে আপনার যে মাইন্ডসেট ইস্যু, এখানে অ্যাকচুয়ালি জিনিসটা আমি যে বলবো যারা লোকাল সফটওয়্যার ডেভেলপ করতেছেন, আমরা যেটা দেখি যে অনেক কোম্পানি আছে আপনার গিয়ে গভর্নমেন্ট থেকে কিন্তু বেনিফিট নিচ্ছেন। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু যথেষ্ট প্রমোট করতেছে, কিন্তু তারা আপনার গিয়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট না করে আমরা যেটা দেখি যে অন্য সেগমেন্টে ইনভেস্ট করতেছে। তার মানে এটা কি? দিস ইজ রিয়েলি মানে চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি।
এখানে আরেকটা জিনিস আছে জাহিদ ভাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে আপনি কিছুক্ষণ আগে শুরু করলেন প্রোগ্রাম কিন্তু যে $5 বিলিয়ন এক্সপোর্টের কথা, আমরা কিন্তু লোকাল মার্কেটের কথা বলছিই না, লোকাল মার্কেটও কিন্তু কয়েক $বিলিয়ন মার্কেট আছে, সেই ক্ষেত্রে আমাদের দেখা উচিত। ওইটা একটু ফোকাস করা দরকার কিন্তু। ধন্যবাদ। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলা। আজ আমরা আলোচনা করছি হাইটেক পার্ক নিয়ে। এই নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বেসিসের পরিচালক সৈয়দ আলমাস কবির এবং ইস্টার্ন ব্যাংকের আইটি প্রধান ওমর ফারুক খন্দকার। জনাব খন্দকার এবং জনাব কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কবির, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন প্রতিবেদন দেখেছিলাম সেখানে আমরা বলছিলাম যে প্রতিবেদনে যে হাইটেকগুলো, অন্তত বঙ্গবন্ধু হাইটেক পার্কের কথা, সেখানে যে সুবিধাগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে উদ্যোক্তাদের জন্য 10 বছরের কর মৌকুফের কথা বলা হচ্ছে, যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত করা হচ্ছে এবং ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট মৌকুফ করা হচ্ছে। এবং এছাড়াও যদি সেখানে বিদেশি কর্মীরা কাজ করে থাকে তাদের আয়করও মুক্ত থাকবে, আয়কর দিতে হবে না। এই যে সুযোগ সুবিধাগুলো আছে, এরপর কি আপনার কি মনে হয় যে এরপরেও কি আপনার মনে হয় যে বা আমরা কি রাইট ট্র্যাকে আছি কিনা, বা এই সুবিধাগুলো পর্যাপ্ত কিনা? জি, শুধু তাই না, আপনি আরেকটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে যে বিদেশি যদি কেউ ইনভেস্ট করে এখানে, বিদেশি কোনো কোম্পানি, তারা কিন্তু 100% প্রফিট রিপ্যাট্রিয়েশন করে নিয়ে যেতে পারে। তো এখানেও কোনো বাধ্যবাধকতা নেই। তো সেই জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিদেশি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য। প্রবলেম যেটা আমি ফিল করি যে এইখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যখন তৈরি হয়ে যাবে, তখন বিদেশি কোম্পানিরা যখন আসবে, আসার পরে যদি দেখে যে লোকাল হিউম্যান রিসোর্সের অভাব, তাহলে কিন্তু যেটা আমাদের বেলায়, আমাদের স্যামসাং এর বেলায় হয়েছিল, আমরা যখন স্যামসাং যখন কয়েক বছর আগে, 6-7 বছর আগে যখন বাংলাদেশে আসলো তাদের R&D সেন্টার করার জন্য, তাদের কিন্তু অনেক বড় প্ল্যান ছিল। আচ্ছা, কিন্তু তাদের গ্রোথটা সেভাবে হয়নি, বিকজ তারা দেখেছে যে এখানে এনাফ স্কিলড রিসোর্স নাই। সো আমাদের কিন্তু ওই জিনিসটা, আপনি যেটা একটু আগে বলেন যে আমরা কি রাইট ট্র্যাকে আছি কিনা, হ্যাঁ, আমাদের প্ল্যানিংটা ওই সেন্সে ঠিক আছে যে আমরা ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করছি, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলো, কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স, এটা যদি আমরা ডেভেলপ না করতে পারি, তাহলে কিন্তু এই মাঠগুলো, এই পার্কগুলো ফাঁকা পড়ে থাকবে। সো তখন কিন্তু, বিকজ আমি ওখানে ইনভেস্ট করব, কিন্তু আমি ইনভেস্ট করার জন্য তো আমাকে মানুষ লাগবে, কাজ করার জন্য মানুষ লাগবে, সেই মানুষ যদি রেডি না থাকে, সো ওই ব্যাপারটা কিন্তু এখন থেকে এটা মনোযোগ দিতে হবে সরকারকে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। দ্যাটস আ ভেরি বিগ চ্যালেঞ্জ, ভেরি বিগ চ্যালেঞ্জ। জনাব ওমর ফারুক, আপনার কি মনে হয় তাহলে যে হিউম্যান রিসোর্স তৈরি হচ্ছে কিনা, বা আমরা যখন বলছি সফটওয়্যার কথা বলি, বা আমরা যখন আইটি এনেবল সার্ভিসের কথা বলি, আসলে বাংলাদেশের কোন জায়গায় সম্ভাবনা বেশি রয়েছে, আইটি এনেবল সার্ভিসে নাকি সফটওয়্যার তৈরিতে? অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি যে এখানে আমাদের যে চ্যালেঞ্জটা হলো ম্যানেজমেন্ট সাইড, অ্যাকচুয়ালি লিডারশিপে। আচ্ছা, কারণ উই হ্যাভ রিসোর্সেস অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখন এদেরকে আপনাকে প্রপার গাইডেন্সের মাধ্যমে কি স্কিল করে, যেটা আলমাস ভাই বললেন যে স্কিল রিসোর্সেস দরকার আমাদের, কেমন? ইয়েস, উই নিড স্কিল রিসোর্সেস। সেটার জন্য আমাদের একটা পলিসি এবং গাইডলাইন দরকার, যার মাধ্যমে কিন্তু আমরা যদি আমাদের যে সমস্ত ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টের বাইর হচ্ছে আর কি, উই ক্যান অ্যাকচুয়ালি কনভার্ট দেম অ্যাজ এ স্কিল প্রফেশনাল, এবং উই ক্যান আর্ন বিলিয়ন্স অফ ডলার্স, ইভেন অ্যাকচুয়ালি এক্সপোর্টিং টু দ্য আদার কান্ট্রি, বিকজ আওয়ার পিপুল ইজ আওয়ার অ্যাসেট। যদি কর্মক্ষম হয় আর কি, কিন্তু লেখাপড়ার মান কেমন, যারা বেরোচ্ছে লেখাপড়া শেষ করে, তারা কি যোগ্য? লেখাপড়ার মানের থেকে আরো বড় কথা হচ্ছে যে আমাদের এখানে সবসময় যেটার অভাব, যেটা এটা শুধু বাংলাদেশে না, অন্য জায়গাও আছে, সেটা হচ্ছে যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এই দুটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। সো অর্থাৎ দেখা যাচ্ছে কি, যেটা স্টুডেন্টরা যে পড়াশোনা করে বের হচ্ছে বা কম্পিউটার সায়েন্স পড়ে বের হচ্ছে, গ্রাজুয়েট করছে, কিন্তু দে আর নট রেডি ফর এমপ্লয়মেন্ট, দে আর নট এমপ্লয়মেন্ট রেডি। সো টু মেক দেম এমপ্লয়মেন্ট রেডি, আপনাকে সেই স্টুডেন্টকে হয়তো আরবার 3 মাসের বা 6 মাসের একটা কোনো কোর্স করতে হয়, সো তারপরে সে রেডি হয়। সো আমরা এটা নিয়ে অনেকবার কথা বলছি, বিভিন্ন ফোরামে কথা বলছি যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিকে কাছে আনতে হবে, ইউজিসিকে এটা নিয়ে পদক্ষেপ নিতে হবে, যে বেসিসও কাজ করছে এটা নিয়ে, বেসিস এটা নিয়ে অনেক ডায়ালগ করেছে, যে ইউনিভার্সিটিগুলোকে যাতে স্টুডেন্টরা যখন বের হবে ওদের কারিকুলামের মধ্যে কিন্তু হ্যান্ডস অন ট্রেনিংগুলোকে ঢুকিয়ে দেওয়া, সো দ্যাট যখন ওরা গ্রাজুয়েট করবে সাথে সাথে ওরা রেডি ফর এমপ্লয়মেন্ট, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। সো সরকার থেকে অনেকগুলো ট্রেনিং এর প্রোগ্রামের, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমি যেটা রেকমেন্ড করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, যে এই প্রোগ্রামগুলো ঠিক মতো চলছে কিনা, এগুলো কিন্তু একটা থার্ড পার্টিকে দিয়ে অডিট করাতে হবে, যে আমি ট্রেনিং দিলাম ঠিকই, কিন্তু সত্যি কি এরা শিখলো,
এরা যে বেরিয়ে চাকরি সত্যি কি এরা চাকরি বা করার আমি মতো যে প্রতিষ্ঠানে ট্রেনিং দেওয়ালাম সেই প্রতিষ্ঠান আসলে যোগ্য লোক কিনা, যোগ্য কিনা। সেটা তো এটাই বটেই, কিন্তু সেটা তো issue বটেই, আপনার। সেটা তো বটেই। মানে জিনিসটা হচ্ছে আমি ট্রেনিং ফর দি সেক অফ ট্রেনিং দিচ্ছি কিনা, কাগজে কলমের জন্য, নাকি অ্যাকচুয়ালি আমরা স্কিল কোয়ালিটি ডেভেলপ করতেছে। আচ্ছা। এই জন্য আমি মনে করি কি অ্যাকচুয়ালি ট্রেনিং এর একটা সার্টিফিকেশন থাকা উচিত, প্রফেশনাল এক্সামের মাধ্যমে Accreditation, একটা অ্যাক্রিডিটেশন accreditation থাকা থাকা উচিত, উচিত। তাহলে আমরা উই ক্যান মেজার দ্য কোয়ালিটি। আর একটা যেটা আলমাজ ভাই বললেন যে একাডেমি এবং ইন্ডাস্ট্রির যে কোলাবোরেশনের দরকার, এটা কিন্তু আমাদের এখানে হিউজ গ্যাপ। আমি বলবো, মনে করবো যে ইন্ডাস্ট্রিতে যারা আছেন দে নিড টু কাম ফরওয়ার্ড অলসো। কারণ আমাদের যে এখানে কিন্তু প্রচুর আপনার প্রফেসর আছেন, একাডেমিশিয়ান আছেন, যারা কিন্তু আপনি ইন্ডাস্ট্রির সাথে অ্যাটাচ হতে চান, এবং আমরা হয় কি জয়েন্ট, উই শুড টেক এ জয়েন্ট প্রজেক্ট। এবং দেখেন একটা জিনিস, যে রিসার্চ যারা করেন আর কি, দে আর ফার মোর অ্যাডভান্স দ্যান ইন্ডাস্ট্রি, কারণ তারা আগে থেকে চিন্তা করি 50 ইয়ার্সে কি আসবে, নাও দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। রাইট। আমাদের দেশে কি সেই ফ্যাসিলিটি আসছে ইউনিভার্সিটিগুলোতে আছে? নাই। না, আমাদের দেশে আসলে গবেষণার মানে পরিমাণটা খুবই কম না, আমাদের কেন নাই? ইউনিভার্সিটিতে। কারণ হচ্ছে যে আমাদের টিচাররা দেখেন, তাদেরকে আপনার গিয়ে সংসার চালানোর জন্য অন্য ইউনিভার্সিটি থেকে ক্লাস করাতে হচ্ছে। এই যে আপনার গিয়া ইকোনমিক যে একটা ব্যাপার, ইউ ক্যান ইগনোর ইট, তাই না? তো এখন আমার যদি এখানে অপরচুনিটি থাকে রিসার্চের মাধ্যমে, দে ক্যান অলসো আর্ন। রাইট। মানে সোজা কথা যে ইন্ডাস্ট্রিকে সম্পৃক্ত করা, ইউনিভার্সিটির কারিকুলামের মধ্যে ইন্ডাস্ট্রির যে বেস্ট প্র্যাকটিসেস গুলো আছে, যেই রিকোয়ারমেন্ট গুলো আছে, হ্যান্ডস অন যে ইয়েগুলো আছে, কারিকুলামটা আছে, সেটাকে সম্পৃক্ত করা। আর এটা যেটা হচ্ছে যে আমরা তো হিউম্যান রিসোর্স নিয়ে বলছি, আমি যেটা অবতারণা করলাম যে হিউম্যান রিসোর্স না থাকলে হাইটেক পার্কগুলো কিন্তু খালি পড়ে থাকবে। এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিস দেখেন, আমি হিউম্যান রিসোর্স তৈরি করলাম, ভালো হিউম্যান রিসোর্স তৈরি করলাম, কিন্তু এই ছেলেটা বা এই মেয়েটা কি যশোরে গিয়ে চাকরি করবে? সে কিন্তু ঢাকায় চাকরি খুঁজবে, তাই না? সো যশোরে সে যাতে চাকরি করে, তাকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু সেই ধরনের যশোরের সিটিতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতে হবে। এক্স্যাক্টলি। Environment-টা দিতে হবে, exactly. আমি force ওখানে করতে একটা পারি ধরেন না। কথার কথা একটা এন্টারটেইনমেন্ট থাকতে হবে, ওখানে একটা ভালো রেস্টুরেন্ট থাকতে হবে, ওখানে একটা ভালো সিনেমা হল থাকতে হবে, Absolutely. কথার কথা। সো আদারওয়াইজ তো আমি শুধু একটা হাইটেক পার্ক করে থাকলাম, দ্যাট বিকামস অ্যান আইল্যান্ড। আর একটা বিষয় হচ্ছে যে শুধু আমরা হাইটেক পার্কের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, কারণ আমরা যেটা বলছি যে ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা বের হবে, তার আগে তার বাসায় তাকে শিখতে হবে। বাসা শেখার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, ইন্টারনেটের যে সুবিধা দরকার, কম্পিউটার অ্যাক্সেসরিজের যে সুবিধা থাকা দরকার, সেটা আছে কিনা সেটাও দেখা দরকার। আমরা যখন এই কথা বলি, আমাদের ইন্টারনেটের প্রাইস অনেক হাই, আমরা এখনো বলি, এবং আনইন্টারনেট সার্ভিস আমরা এখনো পাই না, সেই দিকেও তো আসলে নজর দেওয়া উচিত। এবং আমি মনে করি যে হাইটেক পার্কে যে এখন যে ফেজ চলছে, দিস ইজ অ্যাকচুয়ালি ইনিশিয়াল ফেজ। Right. এরপরে কিন্তু আরো নেক্সট ফেজ আসা উচিত, যেমন ধরেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, হ্যাঁ, এই ধরনের ইনিশিয়েটিভ কিন্তু আসতে হবে আর কি, বোথ আপনার কি প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সাইড থেকে আর কি, সো দ্যাট যারা প্রাইভেট সেক্টর ইনভেস্ট করবে, সো দ্যাট দে ক্যান গেট দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অলসো। অ্যাট দ্য সেম টাইম যারা আপনার ক্ষুদ্র উদ্যোক্তা, তাদেরকে চিন্তা করতে হবে না আমি হাইটেক পার্কে গিয়ে আমাকে তো কয়েক লাখ টাকা লাগবে একটা অফিস সেট আপ করতে, ইট অলরেডি দেয়ার। সেটাই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কুয়েট এবং চুয়েটে যে ইনকিউবেটর গুলোর চিন্তা করা হচ্ছে, এইটা আমার মনে হয় খুব ভালো আইডিয়া। আপনি সিলিকন ভ্যালির কথা চিন্তা করেন, পাশে কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি আছে বলেই কিন্তু সিলিকন ভ্যালি ওখানে তৈরি হচ্ছে, যে ওইখানকার স্টুডেন্টরা, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, তারা ছোট ছোট উদ্যোক্তা হিসাবে তারা জয়েন করছে। কেউ কেউ হয়তো ঝরে গেছে, কিন্তু কেউ কেউ অনেক টিকে গেছে। আজকে এখন বড় বড় ফেসবুক, গুগল এই ধরনের বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে, তাই না? সো আমার মনে হয় ইনকিউবেটর আইডিয়া ইজ ভেরি গুড, কিন্তু এখানে পলিসি ঠিক করতে হবে, বিকজ আপনাকে বলতে হবে যে আপনি একটা কোম্পানিকে কতদিন ইনকিউবেটরে রাখবেন, সেটা কি 1 বছর নাকি 5 বছর নাকি কতদিন, এই পলিসি কিন্তু ঠিক করতে হবে। ধন্যবাদ। আমাদের আজকে শেষ করতে হচ্ছে জনাব সৈয়দ আলমাজ কবির, ওমর ফারুক খন্দকার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, আমাদের সাথেই থাকবেন, দেখা যাবে।